আমার চ্যানেল প্র্যাকটিস ফর সাকসেসে সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু ত্রিপুরা পুলিশের দ্বিতীয় মক টেস্ট। এখানে গুরুত্বপূর্ণ 45টি প্রশ্ন আছে। যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছ সবাইকে শুভকামনা জানাচ্ছি। তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের দেওয়া শব্দগুলি ডিকশনারি অনুযায়ী সাজাও। নিচের দেওয়া শব্দগুলো ডিকশনারি অনুযায়ী সাজাও। প্রথমে বলা আছে রেডি, রিডিং, রেড, রাউন্ড, রিং। তো এর উত্তর আমরা যদি সাজাতে যাই তাহলে ডিকশনারি অনুযায়ী প্রথমে আসছে রিডিং, এরপরে রেডি, তারপরে রেড, তারপরে রিং এবং শেষে আসছে রাউন্ড। তাহলে সেই হিসাবে এখানে উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? এখানে আমরা দেখছি প্রথমে একদিকে দেখছি 15 আছে, 15-র পরে উপরে আছে 45, তারপরে 180, তারপরে কোশ্চেন মার্ক এবং অপশানগুলো সব বড় বড় আছে। যেখানে আমরা 15 থেকেই শুরু করব। তাহলে 15কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 15 45, 45কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 180। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে গুণ করছে সেটা 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 15কে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করলাম 45 হলো, 45কে 4 দিয়ে গুণ করলে 180 হচ্ছে। তাহলে 180কে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 180 গুণন 5, তাহলে হয়ে যাচ্ছে 900। তাহলে এর উত্তর হচ্ছে অপশান ডি, 900। পরের প্রশ্ন, যদি লাভলিকে কোডে YLEVOL লেখা হয় তবে নেচারকে কোডে কি লেখা হবে? লাভলিকে কোডে YLEVOL লেখা হচ্ছে, তাহলে নেচারকে কি লেখা হবে? তাহলে আমরা দেখি যদি এখানটায় যে লাভলি যে আমাদের শব্দটা আছে সেখানে যে বর্ণগুলো আছে সেগুলো সব উল্টাভাবে লেখা হয়েছে। যেমন ওয়াইটা সবার শেষে আছে, এখানে ওয়াইটা সবার প্রথমে, ওয়াইয়ের আগে এল আছে, এলটা দ্বিতীয় নম্বরে চলে আসলো, এলের আগে ই আছে 3 নম্বরে চলে আসলো, তার আগে ভি আছে এখানে তারপরে চলে আসলো, তার আগে ও আছে এখানটায় তারপরে ও আসলো এবং শেষে এল আছে প্রথমে, যেহেতু এখানটা সবার শেষে যাচ্ছে। তাহলে সেমভাবে আমরা নেচারটাকেও উল্টোভাবে লিখতে হবে। তাহলে উল্টো দিক থেকে লিখলে প্রথমে আসছে আমরা ERUTAN, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, 33 যোগ 44 সমান সমান 21, 77 যোগ 88 সমান সমান 45 হলে 55 যোগ 99 সমান সমান কত হবে? তো এখানে যেভাবে করেছে এই 33টাকে 33 থেকে আমরা 33 হচ্ছে, এখানে 3 নিয়েছে এবং 44 থেকে 4 নিয়েছে, তাহলে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7। এই 7কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 21। সেমভাবে 8, 77 থেকে 7 এবং 88 থেকে 8, তাহলে 7 আর 8 নিলে হচ্ছে 15, 15কে 3 দিয়ে গুণ করলে 45। তাহলে এখানে উত্তর করবো আমরা 55 থেকে 5 নিচ্ছি এবং 99 থেকে 9 নিচ্ছি। 55 আর 99 থেকে 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14কে 3 দিয়ে গুণ করলে 3 14 42, তাহলে এর উত্তর হচ্ছে অপশান সি, 42। পরের প্রশ্ন, সিরিজটি সম্পূর্ণ করো। FIJMNQ, তাহলে তারপরে কি হবে? তাহলে আমরা যদি প্রথম যে বর্ণটা আছে সেটা দিয়ে করতে যাই তাহলে এফের পরে হয়ে যাচ্ছে জে, এফের পরে GH নেই, এটা দেখারই দরকার নেই আমাদের। আইয়ের এফ দিয়ে শুরু হচ্ছে, আই আসলো, তারপরে আই থেকে জে হচ্ছে, এমের পরে হয়ে গেল এন, তাহলে তারপরে লাস্টে আমাদের কিউ আছে, তাহলে কিউ এর পরে কী হবে? আর হবে। তাহলে এখানে সিরিজটা আমাদের যে কোশ্চেন মার্ক আছে সেটা আর দিয়ে শুরু হচ্ছে। এবার আমরা দেখব যে মাঝখানে গ্যাপিংটা কত আছে। তাহলে এফের পরে GH দুটো বর্ণ নেই, হ্যাঁ, জি এর পরে KL দুটো নেই, এনের পরে OP দুটো নেই, তার মানে আর এর পরে দুটো বর্ণ বাদ দিতে হবে, আর এর পরে ST বাদ যাবে, তাহলে ইউ, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি, আর ইউ। পরের প্রশ্ন, রিম্পা পাপিয়া ও গুড়িয়ার চেয়ে বয়সে ছোট। গুড়িয়া সর্বাণীর চেয়ে বড় কিন্তু রিয়ার চেয়ে ছোট, কে বয়সে সবচেয়ে বড়? তাহলে এখানে আমরা দেখছি যে রিম্পা হচ্ছে পাপিয়া ও গুড়িয়ার চেয়ে বয়সে ছোট।
এবার বললো যে গুড়িয়া হচ্ছে সর্বাণীর চেয়ে বড়, গুড়িয়া সর্বাণীর চেয়ে বড় কিন্তু রিয়া থেকে ছোট, কে বয়সে ভাবছে বড়? তো এখানে আমরা যদি এটাকে সাজিয়ে দেখি তাহলে রিম্পা সবার নিচে আসছে। এবার পাপিয়া এবং রিয়া কে সবচেয়ে বড় হবে সেটা এখানটায় বোঝা যাচ্ছে না, কারণ তাদের সম্পর্কটা এখানে কোথাও বলা নেই। তার জন্য এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, অনির্ণেয়, মানে এটা নির্ণয় করা যাচ্ছে না। পরের প্রশ্ন, কোশ্চেন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? কোশ্চেন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? তাহলে প্রথমে আছে 4, তারপর 12, 28, কোশ্চেন 124, 252। তাহলে আমরা এখানে গ্যাপিং করে দেখব। 4 এবং 12-র মধ্যে গ্যাপ হচ্ছে 8, 12 থেকে 28-এর গ্যাপ হচ্ছে 16। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাপটা প্রথমে 8 ছিল, তারপরে 16 হয়ে যাচ্ছে, মানে এই গ্যাপিংটা দ্বিগুণ করে নিচ্ছে। তাহলে 8 প্রথমে নিল, তারপর 16, তাহলে 16-র পরে কত হচ্ছে? 16 দ্বিগুণ 32। তাহলে 28-এর সঙ্গে 32 যোগ করলে দাঁড়াচ্ছে আমাদের 60। এবার 60 এবং 124-এর মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 64 হচ্ছে, মানে 32-এর ডাবল 64, এবং 124 ও 252-এর মধ্যে পার্থক্য হচ্ছে 128, যেটা কিনা 64-র দ্বিগুণ। তার মানে আমাদের উত্তর এখানে অপশান এ, 60। পরের প্রশ্ন, নিচের কোনটি চিত্র মহিলা, মাতা ও সন্তানের সম্পর্কে ভালোভাবে বোঝায়? এখানে সবাই মহিলা, মাতা এবং সন্তান, এই তিনটা সম্পর্ক যে বোঝাচ্ছে সবাই পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এর জন্য এখানে উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কী বার হবে? তাহলে এটা কীভাবে করবো আমরা? যা আছে সময়টা এখানে বলছি 53 দিন পর, তাহলে এই 53কে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ কি সপ্তাহে আমাদের 7 দিন হয়, 7 দিন পর পর একই বার ফিরে আসে। তাহলে 7 দিয়ে ভাগ করব, তাহলে 53কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49। তাহলে আমাদের ভাগশেষ থাকছে 4। তাহলে যে ভাগশেষটা থাকবে অর্থাৎ ততদিন আমাদের সেই আজকের দিন থেকে যোগ করতে হবে। তাহলে আজকে আমাদের মঙ্গলবারের সঙ্গে 4 দিন যোগ করতে হবে। তাহলে মঙ্গলের সঙ্গে 4 যোগ করলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে অপশান হয়ে যাচ্ছে এখানটায় অপশান এ, উত্তর হচ্ছে শনিবার। পরের প্রশ্ন, রাকেশের শ্রেণীতে তার অবস্থান উপরের দিক থেকে 10ম স্থানে এবং নিচের দিক থেকে 40তম স্থানে, তাহলে সেই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে রাকেশ প্রথম দিক থেকে গুনলে সে 10 নম্বরে আছে এবং শেষ দিক থেকে গুনলে সে 40 নম্বরে আছে। তাহলে সেখানে মোট কতজন ছাত্র আছে তাদের ক্লাসে? তাহলে এটা কী করতে হবে? এই 40 আর 10 যোগ করতে হবে। এই রাকেশকে প্রথমে 10 নম্বরে ছিল, তাকে ধরা হয়েছিল, এবং শেষ থেকে সে 40 নম্বরে আছে, তাহলে তাকে আবার ধরা হলো। তাহলে একজনকে তো আর দুবার কাউন্ট করা যাবে না, সেই জন্য 10 আর 40 যোগ করার পরে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 40 আর 10 যোগ করলাম 50 হলো, 50 থেকে 1 বাদ দিলে 49। তাহলে সেই শ্রেণীতে মোট 49 জন ছাত্র ছিল। উত্তর অপশান এ। পরের প্রশ্ন, নিচের দেওয়া শব্দগুলির মধ্যে অমিল শব্দ নির্ণয় করো। নিচের দেওয়া শব্দগুলির মধ্যে অমিল শব্দটি নির্ণয় করো। গ্লু, অয়েল, পেস্ট, সিমেন্ট। গ্লু, অয়েল, পেস্ট, সিমেন্ট। তাহলে গ্লু, পেস্ট, সিমেন্ট এগুলো সবগুলি আঠা জাতীয় ব্যাপার, মানে এটা একটার সঙ্গে আরেকটাকে লাগানোর জন্য ব্যবহার করা হয়, কিন্তু তেলটাতে সেখানে অয়েলটা সেখানে ইউজ হচ্ছে না। তাহলে এখানে অমিল হচ্ছে অয়েল। উত্তর হচ্ছে অপশান বি, অয়েল। পরের প্রশ্ন, আমাদের ত্রিভুজ একটা দেওয়া আছে, ত্রিভুজের দুই দিকে এবং নিচে সংখ্যা দেওয়া আছে এবং মাঝখানে সংখ্যা দেওয়া আছে। তাহলে প্রথমটা দেখছি আমরা 5, বাদিকে 5, ডান দিকে 6 এবং মাঝখানে 15, নিচে 2। দ্বিতীয়টা বাদিকে 6, ডান দিকে 7, নিচে 6, মাঝখানে 7। এবং যেটা আমাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে কি প্রথমে বাদিকে 8, ডান দিকে 9, মাঝখানে কোশ্চেন আছে এবং নিচে 9 আছে। তাহলে এটা কীভাবে হচ্ছে? তাহলে আমরা দেখছি যে 5 আর 6কে যদি আমরা গুণ করি কত হচ্ছে? 5 6 30। 30কে 2 দিয়ে ভাগ করলে মাঝখানটা আমরা 15 আনতে পারছি, 2টা নিচে আছে। তার মানে ডান দিক আর বাদিকে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে মাঝখানে বসানো যাচ্ছে। সেমভাবে দ্বিতীয় ঘরেও দেখছি আমরা 6 7 42, 42কে 7 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে।
এবার তৃতীয় প্রশ্ন যেটা আছে সেটা 8 নং 72, 72কে 9 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি 8। পরের প্রশ্ন বলছি এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে সিরিজটা দেওয়া আছে, এই বক্সের মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে, তাহলে সেটাই কি হবে। তাহলে আমরা এটা কীভাবে করব, তাহলে প্রথমে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 12, এই দুটো গুণ করা হয়েছে। 15 গুণন 12 হচ্ছে 180, এবং 180কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 9। মানে প্রথম এবং দ্বিতীয় ঘরের সংখ্যাটাকে গুণ করে তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করার পরে চতুর্থ ঘরে বসানো হয়েছে। সেমভাবে 2 নম্বরটা করব। তাহলে 30 গুণন 15, 30 গুণন 15 হয়ে যাচ্ছে 450, এবং 450কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 75। এবার তৃতীয় ঘরেরটা করব 18 গুণন 10, 180 হয়ে গেল। 180কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 12, তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান বি 12। পরের প্রশ্ন, যদি এ এর অর্থ যোগ, বি এর অর্থ গুণ, সি এর অর্থ ভাগ এবং ডি এর অর্থ বিয়োগ হয়, তবে 50 টু সি 2a 3d 4 এর মান কত হবে। তাহলে এখানে কি বলছে যে এ বি সি এর অর্থ এক একটা চিহ্ন দেওয়া আছে, যেখানে যে চিহ্নটা আছে সেটা বসাতে হবে। বসানোর পর বদমাশ নিয়ম অনুযায়ী প্রথমে এখানে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ করতে হবে। সেটা যদি আমরা সমাধান করতে পারি তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, আমরা যদি বসাই তাহলে দাঁড়াবে 50 গুণন 2 ভাগ 2 যোগ 3 বিয়োগ 4। তাহলে ভাগের কাজ আগে হবে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 1 হচ্ছে, তাহলে 50 গুণন 1 50 হয়ে যাচ্ছে। 50-এর সঙ্গে 3 যোগ করলে 53, এবং 53 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 49। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান এ 49। পরের প্রশ্ন, মালাকে দেখিয়ে কালা বলল সে আমার একমাত্র ভাইয়ের বোনের মেয়ে। মালাকে দেখিয়ে কালা বলল সে আমার একমাত্র ভাইয়ের বোনের মেয়ে। মালা কালার কি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালা হচ্ছে কালার যে ভাই আছে, একমাত্র ভাই, তার বোন, তার মানে সে বোনের মেয়ে। তাহলে কালার যে ভাইয়ের যে বোন সেটা কি হচ্ছে, কালারও বোন হচ্ছে। তাহলে বোনের মেয়ে হচ্ছে গিয়ে মালা, তাহলে বোনের মেয়ে মানে হচ্ছে বোন ঝি। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি বোনঝি। এখন গ্রুপ বিতে 15টি জিকে প্রশ্ন আছে। তাহলে গ্রুপ বি শুরু করছি। গোল্ডেন গার্ল নামক আত্মজীবনীটি কার। গোল্ডেন গার্ল নামক আত্মজীবনীটি কার। অপশান হচ্ছে পিটি ঊষা, মেরি কম, জেবি কৃপালিনী, দীপা কর্মকার। তাহলে এখানে উত্তর হচ্ছে পিটি ঊষা। পরের প্রশ্ন, আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। আগা খান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। অপশান ক্রিকেট, হকি, ফুটবল, ভলিবল। এর উত্তর হচ্ছে হকি। পরের প্রশ্ন, ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। বার্সেলস, হেগ, ভিয়েনা, নিউ ইয়র্ক। এর উত্তর অপশান সি ভিয়েনা। পরের প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়। জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়। অপশান 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 24 জানুয়ারি, 28 জানুয়ারি। এর উত্তর অপশান সি 24 জানুয়ারি। পরের প্রশ্ন, ভারত প্রথমবারের জন্য বিশ্বকাপ ক্রিকেট জেতে। ভারত প্রথমবারের জন্য বিশ্বকাপ ক্রিকেট জেতে 2011, 1928, 1932, 1983। এর উত্তর হচ্ছে অপশান ডি 1983। পরের প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত। নতুন দিল্লি, দেরাদুন, পুনে, চেন্নাই। এর উত্তর অপশান বি দেরাদুন। পরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, সমুদ্রগুপ্ত। এর উত্তর অপশান সি অশোক। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে নিচের কোন পর্যটক ভারতে আসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে নিচের কোন পর্যটক ভারতে আসেন। অপশান হিউয়েন সাং, ইৎসিং, ফাহিয়েন, প্লুকার্ট। এর উত্তর অপশান এ হিউয়েন সাং। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি। লাদাখ,
ছোটনাগপুর, বুন্দেলখণ্ড, পামির। এর উত্তর অপশান এ লাদাখ। পরের প্রশ্ন, জলবিষুব বলা হয় কোন দিনকে? জলবিষুব বলা হয় কোন দিনকে? অপশান 23শে সেপ্টেম্বর, 21শে জুন, 22শে ডিসেম্বর, 21শে মার্চ। এর উত্তর অপশান এ 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিডটি হলো? অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিডটি হলো? এখানে আছে H2O, HNO3, H2SO4, CO2। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে সামান্য লবণ মিশিয়ে ফুটালে স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়? বিশুদ্ধ জলে সামান্য লবণ মিশিয়ে ফুটালে স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়? অপশন বলছে প্রথমে কমে যায়, তারপর বেড়ে যায়। পরে বলছে কমে যায়, অপশান সিতে হচ্ছে বেড়ে যায়, এবং অপশানটিতে একই রকম থাকে। এর উত্তর হচ্ছে অপশান সি বেড়ে যায়। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ কবে শিকাগোতে ভাষণ দিয়েছিলেন? 1893 সালের 11 সেপ্টেম্বর, 1892-এর 14 সেপ্টেম্বর, 1893-এর 19 সেপ্টেম্বর, 1893-এর 25 সেপ্টেম্বর। এর উত্তর অপশান এ 1893-এর 11 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার খোখো খেলার জন্য হাই পারফরমেন্স সেন্টার গড়ে তুলেছে? সম্প্রতি কোন রাজ্য সরকার খোখো খেলার জন্য হাই পারফরমেন্স সেন্টার গড়ে তুলেছে? অপশান উড়িষ্যা, অসম, মহারাষ্ট্র, তামিলনাড়ু। এর উত্তর অসম। পরের প্রশ্ন, বায়োগ্যাস এর প্রধান উপাদান হলো? বায়োগ্যাস এর প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, ক্লোরিন, মিথেন। এর উত্তর অপশান ডি মিথেন। এবার শুরু হয়ে যাচ্ছে গ্রুপ সি মানে অঙ্ক। তাহলে এই প্রথম প্রশ্ন শুরু হচ্ছে অঙ্কের। বলছে কোন সংখ্যা দিয়ে 25, 73 ও 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? কোন সংখ্যা দিয়ে 25, 73 ও 97কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে কীভাবে করতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। এক্ষেত্রে আমাদের যা করতে হবে, তাহলে 97 থেকে 73-এর বিয়োগ করলাম, 24 হলো, এবং 73 থেকে যে 25 আছে তার বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ হচ্ছে 48। এখানে 24 ও 48-এর গসাগু করব, এখানে গসাগু হয়ে যাচ্ছে 24, তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে 24। খুবই সোজা। হ্যাঁ, পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে নিচের কোনটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? নিচের কোনটি 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে এখানে অপশান ABCD দিয়ে 4টা সংখ্যা দেওয়া আছে, তাহলে দেখতে হবে কীভাবে করতে হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখতে হবে। তো বিভাজ্যতার নিয়মে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের বাদবাকি যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যার অঙ্কগুলির যোগফল যাতে 9 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তাহলে এখানে অপশান যেগুলো আছে সেগুলো আমরা যোগ করবো প্রথমে। তাহলে 7, 5, 12 হচ্ছে 12, 3, 15, 15, 2, 17, 17, আর দিকে 4, 21, 21, 5, 26, 26, আর 8 হয়ে যাচ্ছে 34। তাহলে 34কে এখানে আমাদের 9 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশান এটা হচ্ছে না। অপশান বি যদি আমরা ট্রাই করি, তাহলে 6 আর 8 যোগ করলে, অপশান বিটাও যোগ করে দেখবো আমরা। তাহলে এইভাবে যোগ করে আমরা দেখব, এবং শেষে দেখতে পাচ্ছি যে আমাদের অপশান সি যে আছে সেটা যোগ করলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে অপশান সিতে আমাদের 6 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 8 যোগ 8 করলে 36 হচ্ছে, এবং এই 36কে আমাদের 9 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, সম্পূর্ণরূপে বিভাজ্য, যেখানে কোনো দশমিক বা ভগ্নাংশ আসছে না। ঠিক আছে, যেটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সেটাই, সেই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 অবশিষ্ট থাকে। একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 অবশিষ্ট থাকে, সংখ্যাটিকে 19 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে। তাহলে এখানে অপশান ABCD দেওয়া আছে, তাহলে আমরা দেখে নেব কী করতে হবে। এখানে আমরা ডিরেক্ট করব 21 দিয়ে 19কে ভাগ করব, ডিরেক্ট 21কে 19 দ্বারা ভাগ করব। তো 21কে যদি আমি 19 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের 19 এক বাদ দিচ্ছি, 19 19, তাহলে 21 থেকে 19 বাদ দিলে 2, তাহলে ভাগশেষ থাকছে 2, তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 2, অপশান বি 2। পরের প্রশ্ন,
একটি ট্রেন 120 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 15 সেকেন্ডে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? একটি ট্রেন 120 কিমি প্রতি ঘন্টা বেগে 15 সেকেন্ডে একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেন যখন কোনো সিগন্যাল পোস্ট, ল্যাম্প পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করবে, তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমাদের এখানে বের করতে হবে যে ট্রেনটা 15 সেকেন্ডে কতটা রাস্তা যাচ্ছে, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে করতে গিয়ে আমাদের জানতে হবে যে আমরা জানি সবাই, তথাপি লিখে দিলাম আমি, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, আর 1 কিমি সমান সমান 1000 মিটার। তাহলে প্রশ্নানুসারে কী হচ্ছে যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডের ট্রেনটি যাচ্ছে, 120 মিটার ছিল, 120 কিলোমিটার ছিল, সেটাকে মিটার করতে গেলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,20,000 মিটার যাচ্ছে, 1,20,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। তাহলে ঐকিক নিয়মে আমরা করতে গেলে 1 সেকেন্ডে যাচ্ছে, কম যাবে, ভাগ হবে, 15 সেকেন্ডে যাবে, গুণ হবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করে দাঁড়াচ্ছে 500 মিটার। অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য কত হচ্ছে? 500 মিটার। ট্রেন যখন কোনো ল্যাম্পপোস্ট, কোনো খুঁটি, কোনো গাছ বা কোনো মানুষকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা জানতে হবে। হ্যাঁ, তাহলে তারপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। রান্নার গ্যাসের মূল্য 15% বৃদ্ধি পেল এবং রান্নার গ্যাসের খরচ অপরিবর্তিত রাখতে গেলে একটি পরিবারের গ্যাসের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? রান্নার গ্যাসের মূল্য 15% বৃদ্ধি পেল। রান্নার গ্যাসের খরচ অপরিবর্তিত রাখতে গেলে একটি পরিবারকে গ্যাসের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তাহলে এখানে অপশান দেওয়া আছে 4টা। তাহলে কীভাবে উত্তর করতে হবে সেটা দেখে নিব আমরা। তাহলে আমরা দেখলাম যে গ্যাসের মূল্য পূর্বে ছিল 100%, তাহলে পরে কত হয়ে যাচ্ছে? 115 হয়ে যাচ্ছে। এবার গ্যাসের খরচ আগেও আমাদের 100ই ছিল, পরেও সেটা আমাদের 100ই রাখতে হবে। তাহলে কী হচ্ছে? খরচ কমাতে হবে। তাহলে আমার এখন গ্যাসের দাম হচ্ছে 115, তাহলে আমার খরচ কমাতে হবে কত? 115 থেকে 100 বাদ দিলে আমাদের যাচ্ছে 15। তাহলে শতকরা কমাতে হচ্ছে কতর মধ্যে কমাতে হবে? আমাদের 115-র মধ্যে কমাতে হবে। তাহলে যততে কম বা বেশি করব সেটা নিচে বসাবো। তাহলে 115 নিচে বসালাম, আর যেটা কমাচ্ছি বা বাড়াচ্ছি সেটা উপরে বসাবো। তাহলে উপরে 15, শতকরা করার জন্য সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15/115 গুণন 100, এটা কাটাকাটি করে আমাদের আসবে 13/1/23। উত্তর হয়ে গেল অপশান ডি, 13/1/23। পরের প্রশ্ন। একটি দুর্গে 200 জন সৈনিকের 31 দিনের পর্যাপ্ত খাবার মজুদ ছিল। একটি দুর্গে 200 জন সৈনিকের 31 দিনের পর্যাপ্ত খাবার মজুদ ছিল। 27 দিন পরে 120 জন সৈনিক দুর্গটি ছেড়ে চলে গেল। বাকি সৈন্যদের জন্য অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে এখানে 4টা অপশান দেওয়া আছে, তো আমরা দেখি কীভাবে এটা সলভ করবো আমরা। তাহলে 27 দিন পর কী হয়ে যাচ্ছে ঘটনাটা? 27 দিন পর 200 জনের খাবার মজুদ ছিল, অর্থাৎ 27 দিন তারা খেয়ে নিয়েছে। তাহলে থাকবে কত দিনের? আর 31 থেকে 27 দিন বাদ দিব, তাহলে 4 দিনের খাবার আর পড়েছিল। এবার আগে সৈন্য ছিল 200 জন, এবার 120 জন সৈন্য চলে যাচ্ছে, তাহলে সৈন্য থাকছে কতজন? 80 জন। তার মানে 200 জন যদি খাবারটা খেত তাহলে 4 দিন চলতো। ঐকিক নিয়মে আমরা করে দিব এটা, 200 জন যদি খাবারটা খেত তাহলে চলতো 4 দিন। তাহলে একজন যদি খায় তাহলে বেশি দিন যাবে, তাহলে বেশি দিন হলে গুণ হয়, 4 গুণন 200। এবার আমাদের সৈন্য আছে 80 জন, তাহলে 80 জন খেলে কত দিন যাবে? ভাগ করতে হবে, কম দিন যাবে। তাহলে 4 গুণন 200/80, তাহলে এটা কাটাকাটি করে আমাদের হচ্ছে গিয়ে 10 দিন। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, অপশান এ, 10 দিন। পরের প্রশ্ন 37 নম্বর। এ ও বি দুটি নল দ্বারা যথাক্রমে 18 ঘন্টা ও 6 ঘন্টায় একটি জলাধার পূর্ণ করতে পারে। তাহলে দুটি নল 18 ঘন্টায় এ নল এবং 6 ঘন্টায় বি নলটা একটি জলাধার পূর্ণ করতে পারে। যদি একসঙ্গে নল দুটি খুলে দেওয়া হয় তবে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এখানে অপশান এ, বি, সি, ডি 4টা দেওয়া আছে, সেখান থেকে উত্তর হবে। তাহলে এটা আমরা যদি একদম ডাইরেক্ট করতে চাই, ডিরেক্ট করতে গেলে আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে AB/A+B। AB/A+B দিয়ে করলে আমাদের এর মান 18, বির মান 6, তাহলে 18 গুণন 6/18 যোগ 6 মানে 24 হয়ে যাচ্ছে। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 4/1/2। অথবা আমরা যদি লসাগুর মাধ্যমে করতে যাই তাহলে এইভাবে করতে হবে, এ করছে 18 ঘন্টা, বি করছে 6 ঘন্টা, তাহলে 18 আর 6-এর লসাগু করবো, তাহলে 18 6-এর লসাগু হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে মোট কাজ। তাহলে এই মোট কাজটাকে আমরা যদি এর এ হচ্ছে 18 ঘন্টা করে, তাহলে ওর ক্যাপাসিটি কত? 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, এবং 18কে 6 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে। বির ক্যাপাসিটি 3।
তাহলে তারা একত্রে 1 ঘন্টায় করে, তাদের সময় যেহেতু ঘন্টায় আছে এখানে, তাহলে একত্রে করবে। ক্যাপাসিটি যেহেতু 1 আর এর ক্যাপাসিটি 3 বির, তাহলে যোগ করলে কত হচ্ছে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4। তাহলে এদের ক্যাপাসিটি একসঙ্গে কাজ করলে এর 1 ঘন্টায় 4 কাজ করবে। তাহলে মোট কাজ বললাম এদের লসাগুটা 18, তাহলে মোট সময় লাগবে কত, 18কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেমভাবে এখানেও 4 সমস্ত 1/2 ঘন্টা বা 4.5 ঘন্টা হচ্ছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যদি A:B 2:5 হয়, B:C 4:3 হয়, C:D 2:1 হয় এবং A:B:D এর মান কত? তাহলে এখানে আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এইভাবে করা। তাহলে প্রথমে আমরা উপরে ABCD লিখে নিলাম। এবার প্রথমে বলছি যে A আর B এর মানটা বসাবো আমরা। AB অনুপাত ছিল 2:5, তাহলে প্রথমে এর নিচে 2, B এর নিচে 5 বসালাম। তারপরে আবার বলেছে B আর C 4:3, তাহলে পরের লাইনে আমরা নিচের লাইনে লিখবো B লিখবো, 5 এর নিচে লিখলাম 4 আর Cটা লিখলাম ফাঁকা জায়গায় তখন 3 লিখলাম। এবার তারপরে বলছে C আর D হচ্ছে 2:1, তাহলে এবার 3 নাম্বার ধাপে এসে আমরা C এর জায়গায় 2 এবং D এর জায়গায় 1 লিখবো। এবং যে ফাঁকা জায়গাটা থাকবে ডান দিকে বা দিকে, যার যেটা থাকবে ফাঁকা সে সেই দিকে সেই সংখ্যাটাই বসে যাবে। যেমন প্রথমে আমরা যদি দেখে নেই, প্রথমে ছিল আমাদের 2 ও 5 ছিল A আর B ক্ষেত্রে, এবং C আর D ফাঁকা ছিল, এই জন্য 5টা পরপর বসে গেল। এবার দ্বিতীয় লাইনের ক্ষেত্রে B এ 4 ছিল, C এ 3 ছিল, তাহলে C এর ডান দিকে D ফাঁকা ছিল, এখানে 3 বসে গেল, এবং B এর সামনে 4 A ফাঁকা ছিল, এখানে 4 বসে গেল। সেমভাবে তৃতীয় লাইনের ক্ষেত্রে D এর ক্ষেত্রে 1 বসেছে, C এর ক্ষেত্রে 2 বসেছে, এবং A B ফাঁকা থাকার জন্য 2 দুটো সামনে বসে গেল। এবং এইভাবে বসিয়ে নিয়ে এটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করে আমরা মান বসিয়ে দিলাম। এর ক্ষেত্রে 16, B এর ক্ষেত্রে 40, C এর ক্ষেত্রে 30 এবং D এর ক্ষেত্রে 15 হলো। এখানে আমাদের উত্তর চেয়েছে যে A:B:D কত। তাহলে A:B:D হচ্ছে 16:40:15। তাহলে উত্তর অপশান ডি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে বরুণ এবং কপিলের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। বরুণ এবং কপিলের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 15:11 হবে। তাহলে কপিলের বর্তমান বয়স কত? বরুণ ও কপিলের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি মানে বয়সের অনুপাত 15:11 হলে কপিলের বর্তমান বয়স কত? তাহলে এখানে অপশন 4টা দেওয়া আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি কীভাবে উত্তর করব। তাহলে আমরা দেখছি যে তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর। তাহলে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? যেহেতু আমাদের এখানে 5 বছর পরের অনুপাতটা দেওয়া আছে, তার জন্য আমরা তাদের 5 বছর পরের বয়সের সমষ্টিটা বের করব। তাহলে আগে আমাদের 42 বছর ছিল, তাহলে 5 বছর পর দুজনেরই কিন্তু 5 বছর করে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য মোট বৃদ্ধি পাচ্ছে 5 × 2 10। তাহলে 42 যোগ 10 হয়ে গেল 52। তাহলে 5 বছর পর তাদের বয়সটা কীরকম হবে সেটা আমরা বের করে নিচ্ছি। তাহলে বরুণের 15, কপিলের 11 অনুপাত দেওয়া আছে। তাহলে কপিলের বয়স হবে, তাহলে যার বয়সটা বের করবো সেটা উপরে হবে এবং নিচে আমরা আনুপাতিক ভাগাহার নিয়মে যোগ করব। তাহলে 15 যোগ 11 করলে 26 হচ্ছে, 26 নিচে বসলো। তাদের মোট বয়স ছিল 52, তাহলে 52 গুণন 11/26। তাহলে 26 দিয়ে 52কে কাটলে 26 দিয়ে করে 52, 2 পেলাম, 11 দুগুণ 22। তাহলে 5 বছর পর কপিলের বয়স হচ্ছে গিয়ে 22 বছর। আমাদের এখানে প্রশ্নে উত্তর চেয়েছে যে কপিলের বর্তমান বয়স কত। কপিলের বর্তমান বয়স হচ্ছে গিয়ে 5 বছর কমে যাবে, তাহলে 22 থেকে 5 বাদ দিলে 17। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে 5 বছর আগে পরে এটা কিন্তু অবশ্যই যোগ বা বিয়োগ করে নিতে হবে। অনেক ক্ষেত্রেই ছাত্ররা করে কি অনুপাতটা বের করে দেয় 22 হয়ে গেছে, অপশানে 22 আছে, সেটাই উত্তর করে দেয়। হ্যাঁ, এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পরের প্রশ্ন, কিছু সংখ্যক ছাত্রকে 10, 15 অথবা 25টি লাইনে এবং পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে। কমপক্ষে ছাত্র সংখ্যা কত? তাহলে কিছু সংখ্যক ছাত্র আছে যাদেরকে 10, 15 বা 25টি লাইনে সাজানো যাবে এবং তাদেরকে আবার পূর্ণবর্গ আকারে সাজানো যেতে পারে। তাহলে এইরকম যদি আমাদের সাজাতে হয় তাহলে কতজন ছাত্র প্রয়োজন হবে? তাহলে কীভাবে করব আমরা? তাহলে 10, 15 এবং 25-এর লসাগু করব। তাহলে 10, 15, 25-এর লসাগু হয়ে যাচ্ছে 150। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি যে 150 সমান হচ্ছে 5 × 5 ×
3 গুণন 2। যেহেতু পূর্ণবর্গ করতে বলেছে, তাহলে পূর্ণবর্গ মানে হচ্ছে গিয়ে একটা সংখ্যাতে যে মৌলিক উৎপাদকগুলো থাকবে সেগুলো সবগুলোই দুটো দুটো করে থাকবে, জোর পরিমাণে থাকবে, দুটো চারটে ছটা থাকতে পারে। তাহলে এখানে আমরা দেখছি কি যে 5 আমাদের দুটো ছিল, 3 একটা আছে, 2 একটা আছে। তাহলে সেক্ষেত্রে আমার একটা 3 এবং একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 5 গুণন 5 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 2। তাহলে এই সমস্ত সংখ্যাটা আমাদের গুণ করে দাঁড়াচ্ছে 900। তাহলে এখানে উত্তর হচ্ছে 900। তাহলে 900 জন ছাত্র যদি থাকে তাহলে আমরা প্রশ্নে যেটা বলেছে সেভাবে আমরা সেটাকে সাজাতে পারবো। এর পরের চ্যাপ্টার হয়ে যাচ্ছে গ্রুপ ডি বাংলা। তাহলে এখানে একটা গদ্যাংশ দেওয়া আছে, সেটাকে একবার পড়ে নিচ্ছি। বলছে, গায়ের রাজু মিঠাইওয়ালা ছিল 1 নম্বরের ঠক আর জোচ্চোর। লোক ঠকানোই ছিল তার ব্যবসা, পয়সা নেবে বেশি এবং জিনিস দেবে কম আর বাসি। গায়ে আর মিঠাইয়ের দোকান ছিল না বলে সকলে বাধ্য হয়েই রাজুর দোকান থেকে জিনিস কিনত। রাজুকে দেখলে বোঝার জো নেই যে কোনো ছলচাতুরি জানে। কপালে চন্দনের ফোঁটা, গলায় তুলসীর মালা, আর তার মালা জপার বহর দেখলে মনে হয় সে যেন পাপীদের উদ্ধার করার জন্যই পৃথিবীতে এসেছে। লোক ঠকিয়ে রাজু পয়সাও করেছে অনেক। গরিব লোককে সে টাকা ধার দেয় বটে, কিন্তু সময় মতো সুদ না পেলে তাদের সঙ্গে এমন ব্যবহার করত যাতে মনে হয় তার মতো কসাই আর ভূভারতে দুটি নেই। পাড়ার ছেলেরা রাজুকে দেখলে ছড়া কাটে, রাজু গোসাই, আস্ত কসাই। রাজু ওসব কথায় কোনোদিনও কান দেয় না, মুখে সে ভারী মিষ্টিভাষী। মিষ্টি কথা না বললে লোকে তার দোকানে আসবে কেন? ব্যবসা তাকে চালাতে হবে। তাহলে এখানে যে গদ্যাংশটা দেওয়া আছে সেই গদ্যাংশটা থেকে উপরে গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলি যথাযথভাবে উত্তর দাও। তাহলে প্রথমে প্রশ্ন বলেছে, গায়ের মিঠাইওয়ালার নাম কী ছিল? তাহলে গায়ের মিঠাইওয়ালার নাম ছিল, আমরা পড়ে আসলাম এখনই, লালু, হরিপদ, ভুলু। এগুলো হবে না অবশ্যই। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি, রাজু। পরের প্রশ্ন বলছে, রাজু যেভাবে ব্যবসা করতো তা হলো, এখানে অপশান বি উত্তর হচ্ছে লোক ঠকিয়ে। পরের প্রশ্ন, রাজুর দোকানে থেকেই সবাইকে কিনতে হতো কারণ? এর উত্তর হচ্ছে অপশান বি, গ্রামে একমাত্র ওই দোকানই ছিল বলে। পরের প্রশ্ন বলছে যে, একবার শহরে একটা দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল, এটি কোন কারক? তাহলে এখানে শহরের নিচে দাগ দেওয়া আছে, এক্ষেত্রে কারক বের করতে হবে। তাহলে কোনো স্থান, কাল বা পাত্র থেকে বোঝায় যদি, সেক্ষেত্রে অবশ্যই অধিকরণ কারক হয়। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান সি, অধিকরণ কারক। এবং শেষ প্রশ্ন, কিন্তু শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো, এখানে উত্তর অপশান বি, কিম যোগ তু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে যারা প্রথম দেখছো তাদের অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর ভিডিওতে কী কী প্রয়োজন আছে, কী করলে আরও ভালো হবে সেটা কমেন্টে জানাবে। আর সকলের কাছে একটা অনুরোধ, যারা এই পরীক্ষাটা দিচ্ছ তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু প্রশ্নটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে আমি সেটা সলভ করে নেক্সট ভিডিও বানাতে পারবো, যাতে পরবর্তীকালে আরও অন্য স্টুডেন্টরা উপকৃত হয়। ধন্যবাদ।